আপনি না আমার প্রফেসর। আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। এক বিছানায় শুতে পারলে পড়ার টেবিলে গিয়ে বসতে পারো। বারিশ নিজের ঘড়িটার টেবিলের উপর রাখতে রাখতে অত্যন্ত নির্বিঘ্নের মুখে জবাব দিল। ঝিলমিল কপাল কুঁচকে রাগে চোখে তাকালো বারিশের দিকে, গাল ফুলিয়ে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে, এটা পড়ার সময়। শার্টের হাতে গুজাতে গুজাতে ঘুরে তাকালো। সেটাই তো বললাম, আপনার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবার নিজের যুক্তিতে ফিরে এলো। আমিও তো বললাম শুতে না পারলেও টেবিলে গিয়ে বসো। বারিশও ঘুরে ফিরে আবার সেই একই কথাটাই আসছিল। ঝিলমিলের বিরক্তির মাত্রা ছাড়লো। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে মুখে অভিব্যক্তি বলে দিচ্ছিল মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে। লোকটা সেদিকে পাত্তা না দিয়ে বিছানার চাদরটা টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে বলল, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসো, আমি ঘুমাবো। ঝিলমিল পা ঠুকে রাগে গজগজ করতে করতে বলল, এটাও করবো না আমি। না আপনার পাশে ঘুমাবো আর না পড়তে বসবো। আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরে মেঝেতে ইঁদুর দৌড়ায়। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল ঝিলমিলের। আঁতকে উঠলো কি, হ্যাঁ একটু পরেই দল বেঁধে আসবে। বারিশ পাশ ফিরিয়ে শোয়ার জন্য কোল বালিশে টেনে নিতে নিতে বেশ আয়সী টেনে যোগ করলো, ওদের সাথে ঘুমাতে চাইলে মেঝেতে শুয়ে পড়ো, ওরা অনেক ভালো, তোমাকে ঠাকুমার ঝুলি শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবে। ইঁদুর না শুনে ঝিলমিল আর এক সেকেন্ডও মেঝেতে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে ভয় আর ঘেন্নায় এক লাফে ধপাস করে পড়ার টেবিলের ওপর উঠে বসলো। তারপর চারপাশে কিছু এটা খুঁজতে খুঁজতে টেবিলের ওপর থেকে চেঁচিয়ে বলল, আপনার রুমে সোফা নেই কেন? বাড়ির চোখ না খুলেই শান্ত গলায় বলল, ছিট ছড়িয়ে ফেলেছি। কেন? এমনি নিয়ে আসুন। ঝিলমিল হুকুমের সুরে বলল, পারবো না। মেয়েটা একটু চুপ থেকে পুরো ঘরে চোখ বোঝালো। অন্ধকার মেঝের দিকে তাকাতেই তার গা ঘিরঘির করে উঠল। ইস, এইসবে সে ভয় যতটা না পায় তার চেয়েও বেশি ঘেন্না। রুমের আবাসায় আলোয় দেখলো ঝিলমিল পড়ার টেবিলের ওপর গুটিসুটি মেরে পা মেরে বসে আছে। দৃশ্যটা দেখে সে যেমন অবাক হলো তেমনি তার ভেতরে হাসিও পেয়ে গেল। তবে মুখে সে ভাবটা প্রকাশ করলো না। কি হলো নিয়ে যান। বারিশকে চুপ থাকতে দেখে ঝিলমিল আবারও বলল, কি তোমার পায়ে পা নেই? হেঁটে আসো। না, আমি আর এই মেঝেতে পা রাখবো না। ছি, আপনার ঘর এত নোংরা। আপনাদের বাসায় কখনো ইঁদুর আসে না? মুখ বাঁকালো মেয়েটা। বারিশ এক হাত মাথায় নিচে দিয়ে বালিশের হেলান দিয়ে বলল, আমাদেরও আসেনি, কিন্তু আজ থেকে আসবে। আপনি কি আমাকে বিছানায় নিয়ে যাবেন? ঝিলমিল রেগে গিয়ে শেষবারের মতো জানতে চাইলো, না পারবো না। নিজের পায়ে হেঁটে আসো। আর তুমি না বললে আমার পাশে ঘুমাবে না, তো টেবিলেই ঘুমাও। আবার চোখ বন্ধ করে ফেলো লোকটা। ঝিলমিল গা উঁচিয়ে বলল, আচ্ছা তাহলে। আমি আবারও চিৎকার করছি। ধরফর করে বিছানায় উঠে বসলে বারিশ। বলল, চিৎকার করবে কেন? আমি তোমার সাথে কিছু করেছি? হ্যাঁ, এই তো ইঁদুরের ভয় দেখিয়ে টেবিল ঘুমোতো বলেছে। সবাইকে ডেকে বলে দেব। বেশ চওড়া সুরে হুমকি দিল। বারিশ বেগতি দেখে একটু নরম হয়ে বলল, আচ্ছা আসবে না ইঁদুর, ওরা আরো পরে আসবে, তুমি নেমে আসো। অসম্ভব, আপনি এসে আমাকে নিয়ে যান। আমি কিভাবে নেব? কোলে নেবে? ঝিলমিল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল যে এটাই একমাত্র সমাধান। পারবো না আমি। আমি তোমাকে কোলে নিতে গেলে এখন বারিশের বাক্যটা মাঝপথেই আটকে গেল। এখন কি? ঝিলমিল জানতে চাইলো। বারিশ ঝিলমিলের আপাত মস্তকে এবার দেখলো। এলোমেলো চুলে এই সাধারণ টি শার্ট আর প্যান্টও মেয়েটাকে এই আবাসায় আলোয় অদ্ভুত মায়াবী লাগছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, আমার থেকে দূরে থাকো। দূর থাকোই, আমাকে শুধু বিছানা নিয়ে বসিয়ে দিন। আরে বাবা, আসবে না ইঁদুর, নেমে আসো তো। বিরক্ত হলো যুবক। মেয়েটা আর কথা বাড়ালো না। সে লম্বা শ্বাস নিয়ে পুরো বাড়ি মাথায় তোলার জন্য চিৎকার করে উঠল, চঞ্চল দা, এই চুপ। বারিশ এক লাফে বিছানায় থেকে নেমে দৌড়ে গেল ঝিলমিলের কাছে। এক হাত দিয়ে শক্ত করে ঝিলমিলের মুখ চেপে দাঁতে দাঁত চেপে বলল, আয় মা, তুই কোলে আয়, তাও চেঁচাস না। মুহূর্তে বারিশ 2 হাত দিয়ে ঝিলমিলকে পাজা কোলে করে তুলে নিয়ে তাকে আলতো করে বরে নিয়ে আসে বিছানার একদম ওপাশে কোণাটা সাবধানে শুয়ে দিতে দিতে বলল, স্যারের পাশে শুতে সমস্যা, কিন্তু স্যারের কোলে উঠতে সমস্যা নেই। ঝিলমিল এসব না শোনার ভাব করে চাদর দিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে ঘুমিয়ে পড়ল। বারিশ পাশে শুয়ে তার মেয়েটা চাদরে ঢাকা অবয়নটার দিকে তাকিয়ে বাকি রাতটুকুও এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। শত চেষ্টা করেও সে আর ঘুমাতে পারল না। দিঘি কোথায়? নূরজাহান চৌধুরী গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট তাহসিনকে। ছেলেটা মাত্রই ঘুমিয়ে পড়েছিল, চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে। এই বিশাল বাড়িতে তার থাকার ব্যবস্থা? তাহসিন আমতা আমতা করে বলল, আমি সত্যিই জানি না আমা, গত কয়েকদিন ধরে ওকে আমি তোমার সাথে একটু বেশি কথা বলতে দেখেছি। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ চোখে জোড়া তাহসিনের মুখের উপর স্থির হলো। তাহসিন মাথা নিচু করে চুপচাপ করে রইল। সে আসলে জানে না দিঘি কোথায় গেছে, আর জানলেও নূরজাহান আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার সাহস বা ইচ্ছে কোনোটাই আর তার নেই।
জানলে সে কখনো তার থেকে এই কথা লুকাতো না। আমাকে বলো তাহসিন, ও কোথায়? জানলে অবশ্যই আমি আপনাকে জানাতাম আম্মা। তাহসিন বিনত ও দৃঢ় গলায় বলল, মাথা নিচু করেই বলল। কিছুক্ষণ ঘরের ভেতরে ভারী এক নীরবতা বিরাজ করলো। নূরজাহান চৌধুরী তার চশমাটা ঠিক করতে করতে একটু চুপ করে তাকিয়ে রইল তাহসিনের দিকে। অসম্ভবত তাহসিনের সততা যাচাই করে নিলেন। এরপর দীর্ঘ শ্বাস ফেলে বলেন, আচ্ছা যাও, ও যোগাযোগে করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জি আম্মা, অবশ্যই জানাবো। বলেই তাহসিন উল্টো পায়ে নূরজাহান চৌধুরীর ঘর থেকে বেরিয়ে এলো। করিডর ধরে নিচে নেমে সে নিজের রুমে গিয়ে ঢুকলো। দরজা আটকে দিয়ে বিছানায় বসার পর সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনটা অন করে কিছু পুরোনো মেসেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো। এরপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ফোনটা টেবিলের পাশে রেখে সে লাইটটা নিভিয়ে দিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। মধ্যরাত পেরিয়ে গেছে অনেক আগেই। পুরো বাড়ি নিঝুম, কিন্তু আলতাফ চৌধুরীর চোখে ঘুমের একটু রেশ নেই। তিনি বিছানায় শুয়ে ছটফট করছে আর বারবার দীর্ঘ শ্বাস ফেলেছে। তার স্ত্রী নাজমা বেগমের মাঝখানে শুয়ে আছে 3 বছরের ছোট্ট ছেলে জিহান। গোল গাল ফর্সা মুখটা ফুলিয়ে একটা হাত বার গায়ের উপর তুলে দিয়ে সে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্বামীর এই অস্বস্তিতা জিহানের ঘুম যেন ব্যাঘাত না ঘটে, তাই পাশে শুয়ে থাকা নাজমা বেগম একটু বিরক্ত হলো। নাজমা বেগম উঠে বসলো, সাবধানে জিহানের গায়ের ওপর থেকে হাতটা সরিয়ে নিয়ে কাঁথা টেনে। তারপর স্বামীর দিকে তাকিয়ে হালকা ধমকের সুরে জানতে চাইলো, কি ব্যাপার, এপাশ ওপাশ করছেন কেন? মেয়ের চিন্তায় কি আজ সারা রাত না ঘুমিয়ে কাটাবেন? তোমার জন্য এবার ছেলেটা ঘুম ভেঙে যাবে তো। আলতাফ চৌধুরী সিলিং এর দিকে তাকিয়ে চুপ করে রইল। নাজমা বেগম একটু নরম হয়ে বলেন, এত টেনশন করার কি আছে বলো তো? বিয়ে তো হয়েছে, কোনো অঘটন তো ঘটেনি, আল্লাহর কপালে রেখেছে, তাই হুট করে সবকিছু এভাবে হয়ে গেল। এখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও তো। আলতাফ চৌধুরী এবার ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে খুব ভারী দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলো। স্ত্রীকে তাকিয়ে দিকে চিহ্নিত গলায় বলল, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে আমার এত টেনশন হতো না নাজমা। তুমি এই ছেলেকে চেনো না, চিনবেও না কেন? তোমার প্রিয় ছাত্র ছিল। নাজমা বেগমের কথা শেষ করতে না দিতেই আলতাফ চৌধুরী তিক্ত স্বরে বলে উঠলেন, ও শুধু আমার ছাত্র না, ও আমার নিজের হাতে বড় হয়েছে, আমার সেই স্কুলের ছাত্র। ও যখন স্কুলে ছিল তখন থেকে আমার জীবনের যৌবন একদম শেষ করে দিয়েছে। আমি খুব ভালো করেই জানি ওর ভেতরে বাইরে কেমন। এমনিতে সবার সামনে নিজেকে এমনভাবে দেখাবো যেন ও খুব ভদ্র সভ্য, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, কিন্তু ও হলো চরম লেভেলের এক রেখায় একটা ছেলে। ও আমাকে এত জ্বালিয়েছে যে ওর কারণে শিক্ষকরাই ছেড়ে দিয়েছিল। আল্লাহ জানে আমার মেয়ের এই ছেলের সাথে কিভাবে থাকবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্স ব্যবস্থা করব। পাগল হয়ে গেছে ও, যে পরিস্থিতিতে হোক আল্লাহ ওদের এক করেছে। তুমি এসব কথা আর ওর মুখেও আনবে না, তুমি বুঝবে না। ঘুমাও। আসমা আলো আঁধরে ঘরটা তখন আচ্ছন্ন। বারিশের চোখে এমনিতেও ঘুম ছিল না, ঘুম আর আসবেও না তার। উঠে বসলো, বিছানা থেকে নেমে এসে পাশে এক তরুণীর দিকে তাকালো। মেয়েটার একদম নিরস ঘুমে হয়ে তাকাচ্ছে। সেও পাশে গিয়ে দাঁড়ালো, গম্ভীর গলায় ডাকলো, এই মেয়ে ওঠো। ওপাশ থেকে কোনো সারা শব্দ মানবীয় তখনও ঘুমিয়ে মগ্ন ঝিলমিল। বারিশ খানিকটা ইতস্ত করে হাত বাড়িয়ে মেয়েটার উপরে থাকা পাতলা চাদরটা সরিয়ে দিতে চাইলো, কিন্তু পরক্ষণে সে কিভাবে হাতটা গুটিয়ে আনলো। মনে এক ধরনের দ্বিধা কাজ করছিল ওর, কিন্তু তখনই তার মনে পড়ে গেল মেয়েটা তখন তার কেউ নয়, তার বিবাহিত স্ত্রী। নিজের স্ত্রীর ওপর তো তার পূর্ণ অধিকার আছে। এই ভাবনা আসতে সে নিজের মনকে শক্ত করে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিল। চাদরটা সরাতে যুবকের চোখে পড়লো, থমকে গেল, বুকটা কেঁপে উঠলো অচেনা স্পন্দন। ঘুমের ঘরে ছটফট করা মেয়েটার টি শার্ট আর প্যান্টটা কিছুটা গুটির উপরে উঠে গেছে। রুমের মৃদু আলো নিমেষেই দৃশ্যমান হলো মেয়েটার ফর্সা মিশ্রণ পেট আর নিচের হাঁটুর অংশ। ভারী শক্তপোক্ত হলেও রক্ত মাংসের পুরুষ, না চাইতেও তার চোখ জোড়া সে পরক্ষণে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল সে। দীর্ঘশ্বাস ফেলে আর কোনো সুযোগ না দিয়ে ঘুমন্ত ঝিলমিলকে পাজা কোলে করে তুলে নিয়ে সোজা গিয়ে বসিয়ে দিল পড়ার টেবিলের চেয়ারে। ঝিলমিল তখনও ঘুমের অতল সাগরে। চেয়ারে বসানোর সাথে সাথে সে ভারসাম্য রাখতে না পেরেই অজান্তে টেবিলের মাথায় নুয়ে ফেলল। বালিশ হাত বাড়িয়ে উপর কোলে কাপড়ে ধরে মাথাটা টেনে সোজা করে দিয়ে বলল, সোজা হয়ে বসো। সে হাতে সরাতে ঝিলমিল আর উবো করে মাথায় নুয়ে দিল। বালিশ আবার ওর মাথায় সোজা করে দেয়। মেয়েটা চোখ না খুলে আবার এলিয়ে পড়লো। বালিশ আবারও ঠিক করে দিল। এভাবে 4-5 বার মাথায় সোজা আর নোয়ানের খোলা চললো দুজনের মধ্যে। হুট করে ঝিলমিলের তন্দ্রতা ভেঙে গেল। ধরপর করে চমকে উঠলো সোজা। সে বসে চোখ রাগাতেই এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করলো সে। বিছানায় ছেড়ে সে আবার ওই কাঠের তৈরি শক্ত চেয়ারে কিভাবে এলো? সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল, কাল রাতে তোমাকে আর বিছানায় নিয়ে যায়নি? বালিশ পকেটে হাত গুঁজে নির্বিঘ্নে গলায় বলল, মানে কি দেখাবো? ঝিলমিল একটু ভাবলো, হ্যাঁ চল চল। দাদার নাম ধরে যখন চিৎকার দিয়েছিল তখন তো এই লোকটা তাকে কোলে তুলে বিছানা আমি নিয়ে এসেছি, ভালো করেছো। কিন্তু কেন? ঝিলমিল এখনো ঘুমের ঘরে
ঝিমাচ্ছে, চোখ দুটো ঠিকঠাক খুলতেই পারছে না। পড়তে বসো। লোকটার বলা এই দুটো মাত্র শব্দ যেন ঝিলমিলের মাথায় বজ্রপাতের মতো ঠেকলো। এক সেকেন্ডে তার সমস্ত ঘুম উবড়ে গেল চোখ থেকে। বারিশ টেবিলের ওপর আঙুল দিয়ে টোকা মেরে বলল, ফ্রেশ হয়ে এসে দ্রুত বই নিয়ে বসে। সকালবেলায় পড়ার মাথায় ঢোকে বেশি, এই সময় ব্রেইন ভালো কাজ করে। ঝিলমিল একদম আহম্মকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে টেবিলের ওপর থাকা ছোট ঘড়িটার দিকে তাকিয়ে আরেক দফা ধাক্কা খেলো। ভোর 4টা বাজে। এই মাঝরাতে কেউ কাউকে ঘুম থেকে তুলে বসতে পড়ায় ঝিলমিলের কাছে এই মাঝরাতে। তার মধ্যে আজকে আরো দেরিতে ঘুমিয়েছে। রাগে দুঃখে মেয়েটার চোখে পানি চলে আসার জোগাড়। বলার তো কোনো ভাষাই খুঁজে পেল না সে। বলল, আপনি কি ফুপিকে বিয়ে করলেও এমন করতেন? বারিশ খুব শান্ত গলায় জবাব দিল, ওটা নিয়ে ভাবিনি। তাহলে আমার সাথে কেন এমন করছেন? কেমন করেছি? সে না ভেবে চুপচাপ ফ্রেশ হয়ে বই খোলে। নয়তো আমি কি করতে পারি? সে প্রমাণ করতে বাধ্য করলো না। কাল রাতে থাপ্পড়ে ভুলে গেল। আপনি আমাকে হুমকি দিচ্ছেন, ওয়ার্নিং দিচ্ছেন। আমি আর একবারও বলবো না। যাও ফ্রেশ হয়ে এসো। এবার একটু শক্ত গলায় বলল বারিশ। বারিশের সেই গম্ভীর চোখের চাহনি আর শক্ত গলায় আওয়াজ শুনতে ঝিলমিল আর কথায় বাড়ানোর সাহস পেল না। সে চেয়ার থেকে নেমে ধপ ধপ করে পা ফেলে ওয়াশরুমে গিয়ে ঢুকলো এবং ভেতরের লোকটা সশব্দে আটকে দেয়। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট, 20 মিনিট। তরুণীর ভেতর থেকে বেশ হাওয়ায় কোনো নামগন্ধ নেই। বারিশ এতক্ষণ পকেটে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙলো। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে শক্ত করে হাত পরপর কয়েকটা ধাক্কা দিল সে। ভেতরে পরিস্থিতি বোঝার জন্য কান পাতছে সে, তবু কোনো সাড়া শব্দ নেই। মেয়েটা কি ভেতরে আবার ঘুমিয়ে পড়লো নাকি? বারিশ দরজায় কড়া নেড়ে এবার ঠান্ডা গলায় হুমকি দিল, দরজা ভেঙে আমি ভেতরে গেলে কিন্তু তোমার পা দুটোও ভাঙবে। এই এক হুমকিতেই কাজ করছিল বোধহয়। খট করে শব্দ করে খুলে ওয়াশরুমের দরজাটা মুখ কালো করে বের হলো ঝিলমিল। ওর কপালে আর গালে পানির ফোঁটা ফোঁটায় ছিট লেগে আছে। বারিশে এক পলক তার কিশোরী স্ত্রীর দিকে তাকালো। সে পাশ থেকে একটা নরম তোয়ালে টেনে নিয়ে নিজ হাতে বাড়িয়ে অত্যন্ত আলতো করে ঝিলমিলের মুখে পানিটুকু মুছে দিতে দিতে বলল, গুড গার্ল। এবার লোকটার দেওয়া আইসিটি কঠিন ম্যাথগুলো সে খুব মনোযোগ দিয়ে সলভ করতে লাগলো। বারিশ কিছুক্ষণ সেই বাধ্য ছাত্রীর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ঝিলমিল তখনও অঙ্কের গোলক ধাঁধায় ভূত হয়ে আছে। ঠিক তখনই তার মনোযোগ ভাঙল বেলের শব্দ। সদর দরজায় কলিং বেলটা কেউ খুব অধৈর্য হয়ে বাজাচ্ছে। ভোর 4টায়, এই অসময়ে বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। শব্দটা বরাবরে কানে আসতে ঝিলমিল কলমটা রেখে দ্রুত সিঁড়ির নিচে নেমে গেল দরজা খুলতে ঝিলমিল যেন একদম পাথরের মতো জমে গেল। অবশেষে তার দেখতে পেল যার কারণে এই বাড়িতে তার পা রাখা। সে এখন তার সামনে দাঁড়িয়ে, এই বাড়ির একমাত্র নাতি শেহরান জারিফ। ঝিলমিলের সামনে দাঁড়িয়ে থাকা 20 বছর বয়সী ছেলেটা বেশ লম্বা, চিকন চাকন গাড়। সে এখন দরজায় হালকা ভর দিয়ে ঝুঁকে আছে, চোখ দুটো লালচে আর ভারী। জারিফ তার বুঝে আসা চোখ দুটো দিয়ে খুবই কৌতূহল বিভ্রান্ত চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে সে আসল বাস্তবে দেখছে নাকি নেশার ঘরে কোনো ভুল দেখছে। জড়িয়ে যাওয়া গলা টেনে টেনে বলল, ঝিলমিল, আমি সত্যি তোকে দেখছি। তুই দরজা খুলেছিস। ঝিলমিল ঝটপট দুহাতে বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে ধারালো গলায় বলল, না, তোর চাচি দরজা খুলেছে। জারিফ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে টান সামলাতে সামলাতে বলল, আমার কোন টাচি নেই, সর তো সামনে থেকে। তা এখানে কেন এসেছিস? তুই না বলেছিলি আমার মুখও দেখবি না? তাহলে আবার কি চাস? এই শোন, কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এই টাইম পাস করি। তুই সিরিয়াসলি হয়ে গেছিস বলে আমার কি দোষ? কে কেঁদেছে তোর মতো? এই লিকলিকে জিরাফের জন্য আমি কাঁদবো? আমার স্বামীর বাড়ি, আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ বাঁকিয়ে জবাব দিল, চোখ দুটো পিটপিট করে বলল, জারিফ, দিন দুপুরে নেশা করেছিস নাকি? এখন সকাল, আর নেশাটা তুই করেছিস, আমি না। হ্যাঁ, এখানে আমাকে নিয়ে স্বপ্নে দেখে যাচ্ছিস। এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার দাদিমা তোকে একদম পছন্দ করে না। সর সামনে থেকে। জারিফ বিদ্রুপ স্বরে বলল, তোর বউ হতে এখনো কে মরতে এসেছে শুনি? এই তো একটু আগেই বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। জারিফ বাঁকা হাসলো। ঝিলমিল এবার জারিফের মুখে খুব কাছে গিয়ে গেল। তারপর অত্যন্ত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল, ঠিক তুই বলেছিস। আমি আমার স্বামীর বাড়িতে আছি, এই বাড়িতে ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচা শিহরানি ফায়জান বারিশের বউ। কথাটা শুনে আবারও এক চমক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল জারিফের ঠোঁটে। বলল, আমার চাচ্চু তো কাল তোর ফুপির সাথে বিয়ে হয়ে গেছে। আরে, আমাকে হারিয়ে তুই একটা পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম আমার বাকি গার্লফ্রেন্ডগুলো মেনে নিতে পারলেও আমার সাথে থেকে যা। তুই তো থাকলি না, ইগনোর দেখালি। ঝিলমিল এক ঝটকে হাত উঁচিয়ে জারিফের থামিয়ে দিল। চোখ দুটো আগুনের গোলার মতো বলল, চুপ চুপ বেয়াদব। নিজের চাচির এসব সস্তা কথা বলতে তোর লজ্জা লাগে না? আমি যা বলেছি কান খুলে শুনে রাখ। ভালো কথা
সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, চোখ বড় বড় করে বলল, দেখ, ফাজলামো করবি না ঝিলমিল। আমার চাচু কোন ধোকে তোর মতো একটা পুচকে মেয়েকে বিয়ে করতে যাবে? বাসর ঘর থেকে মাত্র বের হলাম, আর তুই এখনো বলিস বিয়ে করার কথা? তোর সাথে কি আমি এখন ফাজলামো করার সম্পর্ক? ঝিলমিল করা জবাব দিল। ঠিক তখনই উপর থেকে পদশব্দ শোনা গেল। বারিশ ওয়াশরুম থেকে বের হয়ে ঝিলমিলকে রুমে না পেয়ে নিচে নেমে এসেছে। সিঁড়ি দিয়ে নামতে যখন ঝিলমিল সদর দরজায় এসে এলোমেলো পোশাকে জারিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ বিগড়ে যায়। সে দ্রুত পায়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে ঝিলমিলের আড়াল করে ধমকের সুরে বলল, এসব পরে রুম থেকে বের হয়েছো কেন? তো যাও, ওয়াশরুমে যাও, কাপড় পাল্টে এসো। বারিশ কণ্ঠস্বর এবার বেশ কড়া। ঝিলমিল পাল্টা কিছু একটা বলতে চাইলো, কিন্তু বারিশ তো তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল, যেতে বলেছি আমি। স্বামীর সেই রাগী চোখের চাহনি দেখে আর দাঁড়িয়ে থাকা সাহস পেল না মেয়েটা। হনহন করে সিঁড়ি দিয়ে ওপাশে চলে যেতে লাগলো। তবে সে যেতে তার কানে ভেসে এলো জারিফের তীব্র আর্তনাদ, মাঝখানে কণ্ঠস্বর, চাচ্চু ও এখানে কেন? আর ও কি আবোল-তাবোল বলেছে? তুমি নাকি ওকে বিয়ে করেছো? বারিশ ভাতিজার নেশাগ্রস্ত চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ও ঠিকই বলেছে। মানে? এবার আকাশটা ভেঙে পড়ল জারিফের মাথায়। মনটা পরে বুঝিস। আগে বল, কাল সারা রাত তুই কোথায় ছিলি? বারিশের কণ্ঠস্বর কঠোর, কিন্তু জারিফ তখন তার কানকে বিশ্বাস করতে পারছে না। সে চিৎকার করে উঠল, চাচ্চু, ঝিলমিলের সাথে তুমিও পাগল হয়ে গেছো? তুমিও বিয়ে করেছো মানে? দাদিমা জানে এটা? এটা কিভাবে সম্ভব? দাদিমা কোথায়? দাদি? ও দাদি, জাস্ট বিকেলে আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে ডিরেক্ট আমার চাচাকে বিয়ে করে বসলি? ইউর আউট আর ইউর মাইন্ড। ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।